হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। হেরিটেজ হাইলাইটস চ্যানেলে তোমাদের সকলকেই সপ্রেমে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমাদের ভয়ভীতি রয়েছে, বলবে প্রতিদিন ক্লাস, ঠিক তো? চলো আমরা খুব একটা দেরি করবো না। আমার ভিডিওকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পার্ট 2 এই ভিডিওটা নিয়ে। তোমরা দেখো বোর্ডের সামনে প্রথমে রয়েছে কিছু প্রশ্ন, এগুলো সলিউশন করতে হবে অঙ্কের মতো না। ভয় লাগছে তোমাদের? চলো আমি সলিউশন করে দেবো, তোমরা খাতায় লিখবে বা আমার সঙ্গে সঙ্গে বলবে, মনে থাকবে। প্রথম কোশ্চেনটা কি দেখো দেখি। প্রথম প্রশ্নটা, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটির রচয়িতাকে। এটা বারে বারে পরীক্ষায় পড়ে কিন্তু। কে না? নাথানিয়েল ব্রাসি হালেদ। কি বললাম? নাথানিয়াল ব্রাসি হালেদ হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজের রচয়িতা। তারপরে কি আছে? কবে কার উদ্যোগে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? তবে কার উদ্যোগে? না, তোমরা লিখবে 1791 খ্রিস্টাব্দে জোনাথান ডানকানের নেতৃত্বে। ডানকান উত্তর কি হবে? সংস্কৃত কলেজ বেনারসে জোনাথান ডানকান। ঠিক আছে, আমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি আলোচনা করছি আজকের এই এপিসোডে পার্ট 2। এছাড়া আমাদের যেটা বাকি রয়েছে সেটা আলোচনা করব। তার পূর্বে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারে বারে পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে আলোচনা করি। নেক্সট কি বলা হচ্ছে না, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? এটা অনেকবার পরীক্ষা পড়েছে। এটা কি হবে না? ওয়ারেন হেস্টিংস। একেবারে কিছু নেই, ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছেন কলকাতা মাদ্রাসা। নেক্সট প্রশ্ন কি না, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তাহলে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন কি না কলকাতায় এশিয়াটিক সোসাইটি। নেক্সট, কে কবে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? আমি কি উদ্দেশ্যে বলে দিচ্ছি, তার আগে কে না লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম? 1800। এই প্রশ্নটাও কিন্তু হয় তোমাদের প্রশ্নবিচিত্রায় দেখবে এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে কি বললাম না, কে কবে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। কেন প্রতিষ্ঠা করেন না, যারা ইংল্যান্ড থেকে আসবে তাদেরকে ওই কলেজে ভারতীয় শিক্ষা, রীতিনীতি, ধর্ম, কালচার ইত্যাদিতে অবহিত করে তাদেরকে ভারতবর্ষে চাকরির উপযোগী করে তোলা, সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন কে না লর্ড ওয়েলেসলি। চলো তাহলে এগুলো বোঝা গেছে। এই 6টা কোশ্চেন বা এই 5টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তাহলে তোমরা নিশ্চয়ই শুনলে। নাথানিয়াল ব্রাসি হালেদ, আমার সঙ্গে বলবে সবাই। তারপর হচ্ছে কবে কার উদ্যোগে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? কার উদ্যোগে না জোনাথান ডানকান 1791 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস 1781। কিন্তু এইভাবে তোমরা আলোচনা করবে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আরো কিছু প্রশ্নে যাব, প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তার আগে আমরা একটু কিছু টপিক নিয়ে আলোচনা করি। কি টপিক না, আমরা যেখানে শেষ করছিলাম সেদিন, তারপরে আমরা সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। কি আলোচনা করব না, জমি জরিপ ও রাজস্ব ব্যবস্থা। এটা খুবই ভাইটাল পয়েন্ট, ঠিক তো? আবার সেই পলাশিতে যেতে হবে আমাদেরকে ফিরে, কোনো টিকিট দরকার নেই, আমরা এমনিতেই যাই। ঠিক আছে, তো পলাশির যুদ্ধে পরাজয়ের পরে তোমরা সবাই পড়েছো যে মীর জাফর বাংলার মসনদ লাভ করলেন। মসনদ লাভ করার ফলে কি হলো না, মীর জাফর কোম্পানিকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত মোট 24টা পরগনার জমিদারি দিয়ে দিল।
যখনই তারা জমিদারি পেল, কি হয়েছে না, জমিদারি পাওয়ার পরে রবার্ট ক্লাইভ একটা এক্সপেরিমেন্ট করা শুরু করলো যে কিভাবে লুট করা যায়। আমরা রাজনৈতিক ক্ষমতা পেয়ে গেছি, কিন্তু এবার অর্থনৈতিক দিক থেকে আমাদেরকে কি হতে হবে না, স্বাবলম্বী হতে হবে। তাই তিনি কি করলেন না, জমি জরিপের ব্যবস্থা করলেন। এই জন্য আমাদের এটা নাম হচ্ছে জমি জরিপ। হ্যাঁ, তার সঙ্গে রাজস্ব নির্ধারণ করতে হবে। তিনি চিন্তা ভাবনা করছেন। তিনি দায়িত্ব দিলেন কাকে, 24টি পরগনার দায়িত্ব দিলেন ফ্রাঙ্ক ল্যান্ডকে। কাকে? ফ্রাঙ্ক ল্যান্ড। ওই যে কুলপি থেকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমি জরিপের দায়িত্ব দিয়েছিলেন কাকে না, ফ্রাঙ্ক ল্যান্ডকে। তিনি কিন্তু সেই কাজ তিনি করে যেতে পারেননি। পরবর্তীকালে এই কাজ সম্পন্ন করেন হগ ক্যামেরন। কে কাজ সম্পন্ন করেন? হগ ক্যামেরন। তবে তাদের এই এক্সপেরিমেন্টটা পুরোপুরি ফুলফিল হয়নি। তাদের উদ্দেশ্য ছিল যে আমরা রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করেছি, সামরিক শক্তি আমাদের রয়েছে, এবার সেগুলোকে পরিচালনা করতে গেলে যে অর্থের প্রয়োজন, সে অর্থকে বাড়ি থেকে নিয়ে আসবো নাকি আমরা, কি করব না, এইখান থেকে অর্থ আদায় করে আমরা এগুলো পরিচালনা করব। তারপরে দায়িত্ব দেওয়া হলো কাকে না, ওয়ারেন হেস্টিংসকে। কি কথা হলো না, ইজরাদারি ব্যবস্থা বা ইজারাদারি ব্যবস্থা। ইজারাদারি ব্যবস্থা, ইজারা, ঠিক তো? ইজারাদারি ব্যবস্থা কি বল, তোমরা সকলে পারবে, একেবারে সোজা বিষয়, কোনো জটিলতা নেই এর মধ্যে। আমরা কি জানি, ধরো 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কি হলেন না, ভারতবর্ষে এলেন গভর্নর জেনারেল হয়ে। তিনি এসে দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থা একটা বিশৃঙ্খল পরিস্থিতি। তিনি কি করলেন না, ভূমি রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করলেন। তিনি এসেই বললেন যে জমি জরিপ করে তারপরে কি করতে হবে না, ভূমি রাজস্ব নির্ধারণ করতে হবে। তিনি তাই প্রথমে কি করলেন না, ইজরাদারি ব্যবস্থা কেমন, যে নিলামের ভিত্তিতে যে ব্যক্তি বা যে জমিদার শ্রেণী যারা সর্বোচ্চ টাকা দেবে, কি করা হবে না, তাকে সেই জমি বন্দোবস্ত দেওয়া হবে এবং বিনিময়ে সে কোম্পানিকে অর্থ দেবে। এইভাবে কি হলো, নিলামের ভিত্তিতে জমি দেওয়া হলো। তোমরা যারা গ্রামের দিকে তারা অবশ্যই জানবে, যাদের জমি রয়েছে, তারা হয়তো আরো কম জমি রয়েছে, তারা কি করে না, অন্যের কাছ থেকে জমি কিছু টাকার বিনিময়ে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, বা তার থেকে বেশি হতে পারে, কি করা হয়, জমি ইজারা নেওয়া হয়। যে আমি 2 বছর চাষ করব, 10,000 টাকা দিলাম, আমার ফসল আমার, কিন্তু চাষ শেষে 2 বছর মেয়াদ শেষ হয়ে গেলে আবার হয় আমি এক্সটেন্ড করলাম বা বাড়ালাম সময়টাকে, বা টাকা না দিলে তার জমি তার হয়ে যাবে, আমি কিন্তু জমির মালিক। তাহলে ইজারাদারি ব্যবস্থার মূল বক্তব্য হচ্ছে নিলামে উঠানো হবে, নিলামে যে জমিদার বা যে ব্যক্তি সর্বোচ্চ টাকা দেবে তাকে ইজারা দেওয়া হবে। এই থেকে এটাকে বলা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা। তো ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে প্রথম চালু করলেন কি না, পাঁচশালা বন্দোবস্ত। একেবারে সোজা, পাঁচশালা মানে 5 বছরের জন্য যে ব্যক্তি সর্বোচ্চ টাকা দেবে কোম্পানিকে, সে কি করবে না, 5 বছরের জন্য এই জমির দায়িত্ব পাবে এবং সেখান থেকে বেশি অর্থ দেবে কে, অর্থ নেবে কোম্পানি। এর যার সঙ্গে চুক্তি হবে সেটাকে বলা হচ্ছে কি, পাঁচশালা বন্দোবস্ত। মানে একজন জমিদার, নিলাম করা হবে জমি, নিলামে যে জমিদার বা যে ব্যক্তি সর্বোচ্চ টাকা দেবে তাকে 5 বছরের জন্য সেই জমির মালিকানা দেওয়া হবে না, তিনি দায়িত্ব নেবেন, সেই দায়িত্ব সেখান থেকে যে অর্থ কালেক্ট করবেন তার বেশিরভাগ, প্রায় 90% যে অংশ সেটা কোম্পানিকে জমা দিতে হবে। এটাকে বলা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। কিন্তু পাঁচশালা বন্দোবস্তের চালু হওয়ার পরেই তার ত্রুটি বিচ্যুতিগুলো দেখা গেল। কি কি ত্রুটি বিচ্যুতি না, পাঁচশালা বন্দোবস্তের ফলে কি হলো না, সরকারের যে আয়, সরকার মানে এখানে কোম্পানির আয়টা কিন্তু সুনিশ্চিত হচ্ছে না। তারপরে কৃষকদের যে অবস্থা আরো শোচনীয় হয়ে যাচ্ছে, যার ফলে পাঁচশালা বন্দোবস্ত কিন্তু বেশি দিন টিকলো না। কি হলো না, সরকার বাধ্য হলো এটাকে বন্ধ করতে। তারপরে গঠন করা হচ্ছে কি না, 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করছেন আমিনি কমিশন কেন গঠন করেন না, আমিনি কমিশন গঠন করার একটাই উদ্দেশ্য, কি প্রতিষ্ঠা করেছেন না, ওয়ারেন হেস্টিংস
1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন। কেন গঠন করেন না, জমি জরিপ এবং জমির যে উর্বরতা সেটা নির্ণয় করে তার উপর রাজস্ব নেওয়া হবে, এই জন্য প্রতিষ্ঠা করলেন কি আমিনি কমিশন। তাই পাঠশালা বন্দোবস্তকে তিনি পরিত্যক্ত করলেন, বাতিল করলেন, বাতিল করে চালু করলেন আমিনি কমিশনের দ্বারা ভূমি রাজস্ব নির্ধারণ। তারপরে তিনি কি করলেন না 1777 খ্রিস্টাব্দে, কি বললাম 1777 খ্রিস্টাব্দে চালু করলেন কি না এক শালা বন্দোবস্ত। কি চালু করলেন না এক শালা বন্দোবস্ত। ওই যে 5 বছর, আমরা 5 শালা মানে 5 বছরের জন্য যে ব্যক্তি নিচ্ছে সর্বোচ্চ টাকা, আর এক শালা মানে 1 বছরের জন্য যে ব্যক্তি নিলামে সর্বোচ্চ টাকা দেওয়ার জন্য অঙ্গীকার হবে তাকে সেই জমি দেওয়া হবে এবং সেখান থেকে সে রাজস্ব কালেক্ট করে কোম্পানিকে দেবে 1 বছরের মেয়াদে। এর ফলে এই চুক্তিটাকে বলা হচ্ছে এক শালা, 1 বছরের জন্য যেহেতু দেওয়া হচ্ছে। তো এক শালা বন্দোবস্ত সেই আগের মতো ফেলিওর হলো, অর্থাৎ ব্যর্থ হলো। এই যে বন্দোবস্তগুলো করছে, এই বন্দোবস্তের পেছনে বা এর অন্তরালে কোম্পানির উদ্দেশ্য হচ্ছে কি করে বেশি মুনাফা বা বেশি অর্থ কোম্পানির কোষাগারে আসে এবং সেই অর্থ দিয়ে নিজেরা ভালো করে চলতে পারবে, কোম্পানিকে পরিচালনা করতে পারে, বাদ বাকি টাকাটা কোথায় যাবে না ইংল্যান্ডে যাবে। অতএব মাছের তেলে মাছ ভাজা, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এইটাও কোম্পানি দেখলো যে তাতে আয় আসছে না। দেখা যাচ্ছে জমিদারকে বলা হচ্ছে যে তুমি 1 বিঘা জমিতে 90 টাকা নেবে। কত টাকা? 90 টাকা। জমিদারকে বলা হচ্ছে তুমি তাহলে 80 টাকা কোম্পানিকে দিয়ে দিবে। আর পরে তো বললো জমিদারের কত 10 টাকা। 10 টাকায় জমিদারের পেট হচ্ছে না। জমিদার কি করছে না 90 টাকার সঙ্গে আরো 50 টাকা যোগ করে দিচ্ছে, দিয়ে অত্যাচার শুরু করছে না দিলে। তাহলে একদিকে কোম্পানির চাপ আর একদিকে জমিদারের চাপ। চাপের শেষে কে পৃষ্ঠ হচ্ছে? চাপে পৃষ্ঠ হচ্ছে কে? কৃষক। মানে কৃষকদের অবস্থার উন্নতি আর হচ্ছে না। এর ফলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির আয় নিশ্চিত হচ্ছে না, কৃষকরা মার খাচ্ছে। এর ফলে এই বন্দোবস্ত কিন্তু বাতিল করা হলো। তবে একটা কথা মনে রাখতে হবে, ভারতবর্ষে কৃষকদের কথা বা বাংলার কৃষকদের কথা তারা কিন্তু কখনোই ভাবেনি। তারা ভেবেছে বাংলার কৃষকের উন্নতি হোক, সেই উন্নতিটা তাদের জন্য নয়, সেই উন্নতির ফল ভোগ করবে কোম্পানি আর কোম্পানির কর্মচারী। এর ফলে আমরা দেখতে পেলাম যে ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ বলছে ওই ওয়ারেন হেস্টিংস কিছু করবে না, আমি জমিদার পরিবারের ছেলে, আমি যাচ্ছি, আমি গিয়ে এর সমাধান করে দেবো, ওই সব ওর মাথা ওর কাজ নয়, আমি যাচ্ছি। তিনি এসছেন রবার্ট ক্লাইভ এসে কি করেছেন না 1790 খ্রিস্টাব্দে চালু করলেন কি না 10 শালা বন্দোবস্ত। কি চালু করলেন? 10 শালা বন্দোবস্ত। কত খ্রিস্টাব্দে? 1790 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম 5 শালা, 1 শালা, তারপরে এলো 10 শালা। কে চালু করলেন? এটা চালু করলেন কে না 10 শালা বন্দোবস্ত চালু করলেন। আমরা দেখতে পেয়েছি 10 শালা বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। কে চালু করলেন? লর্ড কর্নওয়ালিস চালু করলেন 10 শালা বন্দোবস্ত। অর্থাৎ 10 শালা বন্দোবস্ত কথার অর্থ হচ্ছে 10 বছরের জন্য নিলাম হবে, 10 বছরের যে সর্বোচ্চ টাকা দেবে তাকে কি করা হবে না সেই ব্যক্তিকে জমিদারি দেওয়া হবে এবং সে সেখান থেকে টাকা রেভিনিউ কালেক্ট করে সরকারকে দেবে। এটা হচ্ছে 10 শালা বন্দোবস্ত। কিন্তু কোম্পানি বারে বারে দেখছে যে আমরা 5 শালা বন্দোবস্ত করলাম, সেখানেও সরকার রায় অনিশ্চিত হয়ে গেল। 1 শালা বন্দোবস্ত করলাম, সেখানেও সরকার রায় অনিশ্চিত হলো, কিছুই হচ্ছে না। রবার্ট ক্লাইভ এলো, বললো আমি ভূমি বন্দোবস্তের সব একদম সমাধান করে দেবো, আমি যাচ্ছি টনিক নিয়ে। কিন্তু তিনি এসেও এই ব্যবস্থা সমাধান করতে পারছেন না। দেখছে যে কোম্পানির আয় হচ্ছে না। হ্যাঁ, বারে বারে বইগুলোতে বলা হয়েছে যে কৃষকদের উন্নতি হচ্ছে না। আসলে তারা কৃষকদের উন্নতির কথা ভাবেইনি, ঠিক তো? এই যে 10 শালা বন্দোবস্ত ফেলিওর হচ্ছে। এর ফলে এটাকে লর্ড কর্নওয়ালিস কি করছেন না পুরোপুরি নামকরণ করছেন চিরস্থায়ী বন্দোবস্ত। কি বন্দোবস্ত? চিরস্থায়ী বন্দোবস্ত। এতদিন এই যে বন্দোবস্তে জমিদার কিন্তু বংশানুক্রমিকভাবে জমির মালিকানা ভোগ করতেন না। এবার থেকে চিরস্থায়ী বন্দোবস্তে বলা হচ্ছে
যে কি হবে না জমিদারগণ জমির মালিকানা ভোগ করবেন বংশানুক্রমিক ভাবে। এই চিরস্থায়ী বন্দোবস্তের কিছু শর্ত ছিল, পরীক্ষায় বারে বারে আসে। কি কি শর্ত ছিল না, এটা প্রথম চালু হয়েছিল বাংলা বিহার উড়িষ্যায় 1793 খ্রিস্টাব্দে। তোমরা ভালো করে মনে রাখবে কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে। কে করেছিলেন না লর্ড কর্নওয়ালিস চালু করছেন। এর শর্তগুলি হচ্ছে, প্রথম হচ্ছে নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে জমিদারকে কি করতে হবে, কোম্পানিকে প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে। যদি সে টাকা মেটাতে না পারে তাহলে তার জমিদারি বাজেয়াপ্ত করা হবে, নির্দিষ্ট দিনের মধ্যে দিতে হবে। কি বল তারপরে কি বলা হচ্ছে 2 নম্বরে বলা হচ্ছে ঝড় জল অনাবৃষ্টি যাই হোক না কেন কোম্পানির প্রাপ্য রাজস্ব পুরোপুরি মেটাতে হবেই, বাধ্যতামূলক, অনিয়ম করা যাবে না। তো এই যে বলা হচ্ছে যে নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে ফিরে দিতে হবে, নাহলে তার জমিদারি চলে যাবে, এটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। এটা কি বলা হচ্ছে? সূর্যাস্ত আইন। এটাও পরীক্ষায় বারে বারে কিন্তু পড়ে যে সূর্যাস্ত আইন কি। তাহলে আমরা দেখলাম 5 সালা 1 সালা 10 সালা। সবগুলো বন্দোবস্তের পেছনে একটা উদ্দেশ্য, একটা অভিসন্ধি রয়েছে। যে অভিসন্ধিটা হচ্ছে কোম্পানির যে অর্থনৈতিক সমৃদ্ধির পথটা সুগম করা এবং কোম্পানির যে এখানে যে ইংল্যান্ডের যে একটা রাজকীয় ভাবনা বা রাজ করার বা এক কথা বলতে পারি মানে শাসনকে কায়েম রাখার ভাবনা, সেটাকে আরো চালিয়ে যাওয়া। তো তাহলে আমরা দেখলাম ভারতবর্ষের কৃষকদের অবস্থা বা বাংলার কৃষকদের অবস্থা কিন্তু তেমনভাবে উন্নতি ঘটছে না। তো পরীক্ষায় আরেকটা প্রশ্ন পড়ে যে বাংলার নদীপথগুলি কে জরিপ করেছিলেন, কে কবে জরিপ করেছিলেন বাংলার নদীপথগুলি? তাহলে হবে বাংলার নদীপথগুলি 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল জরিপ করেন। কি করেন? জরিপ করেন এবং 16টি মানচিত্র তৈরি করেন। এটা পরীক্ষায় পড়ে। 16টি মানচিত্র তৈরি করেন। তাহলে পলাশির যুদ্ধের পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি একটা লুট করা রাজনীতি চলছে, ঠিক আছে। ভারতবর্ষ তারা বুঝতে পেরেছে ভারতবর্ষ বাংলা, বিশেষ করে বাংলা হচ্ছে কি না সোনার খনি, কেন অফুরন্ত সম্পদ রয়েছে। এই সম্পদটাকে কাজে লাগাতে পারলে কোম্পানিকে আর নিজের বাড়ি থেকে অর্থ নিয়ে এসে ব্যবসা করতে হবে না, এইখান থেকে অর্থ উদ্বৃত্ত হবে এবং সেই অর্থ দিয়ে শুধু কোম্পানি নয় কোম্পানির কর্মচারীরাও ভালোভাবে কাটাতে পারবে এবং সেই অর্থ আবার ইংল্যান্ডের দিকেও কিন্তু চলে যাবে। এইভাবে আমরা দেখলাম যে কোম্পানি প্রথমে 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত চালু করলো, কিন্তু আমার বলার উদ্দেশ্য একটাই যে সেখানে কৃষকদের অবস্থার কোনো কিন্তু উন্নতি হয়নি। তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বললাম, একটা প্রশ্ন পরীক্ষায় বারে বারে 5 নম্বরে আসে, আমি একটু বলে দিই প্রশ্নটা, তোমাদের খুবই কাজে লাগবে। যে চিরস্থায়ী বাংলার কৃষি অর্থনীতিতে কি বললাম, বাংলার কৃষি অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কি ছিল? আবার এটা 5 নম্বরে দেয় বা 3 নম্বরে, 5 বা 3 কি বললাম, বাংলার কৃষি অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। আবার ঘুরিয়ে দেয় কোশ্চেনটাকে হয়তো কোনো সময়, একটু ভালো করে পড়তে হয় আমাদেরকে, যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে বাংলার কৃষক সমাজের কোনো উন্নতি হয়েছিল নাকি কৃষকদের যে আগে যেমন অবস্থা ছিল সেরকমই ছিল? তো এইটা কিন্তু বারে বারে পরীক্ষায় পড়ে, ঠিক আছে। এটা তোমরা ভালো করে প্রস্তুত করবে, আর এটার উত্তর দেওয়ার সময় আমাদেরকে এর সুফল কুফল দুটোকে কিন্তু সদর্থক আর নঅর্থক দুটো কিন্তু তুলে ধরতে হবে, মানে এর ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে, ঠিক আছে। এতদিন পর্যন্ত কৃষকরা একটা অনিশ্চিত জীবনযাপন করছিল আর জমিদাররাও জমি মালিকানা পেত না জমির, এরপরে যখন তারা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মালিকানা পেল তারা কাজ করতে সুবিধা হলো। কিন্তু কৃষকদের উন্নতির কথা কেউ ভাবেনি, কেন না বড় বড় জমিদাররা কি করতো, নিজেদের জমিদারের ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য ছোট ছোট ভাগে ভাগ করে দিত। এই যারা ছোট জমিদার তারা কি করতো,
না তারা তাদের মতো করে জমিদারি ফলাতো 100 টাকা তুলতে বলে সেখান থেকে 400 টাকা তুলে নিচ্ছে, নিজেদের পকেট ভরছে। এর ফলে বাংলার কৃষকের অবস্থা আরো দুর্বিষহ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কুপ্রভাব সুপ্রভাব অর্থাৎ কুফল সুফল দুটাই কিন্তু আলোচনা করব। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে আমরা কিছু শর্ট কোশ্চেন একটু আলোচনা করে দিই। আমি একটু আলোচনা করেছিলাম, এগুলো তোমরা ভালো করে রেডি করবে। এই অধ্যায়ে 100% গ্যারান্টি আচ্ছা, ঠিক আছে, এগুলো আসবেই শর্ট কোশ্চেনগুলো। দেখো, এরপর আমরা আলোচনা করব কার না, পড়িলাম পরে আমরা পড়েছি। এখন আমরা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? একেবারে সোজা 1830, মনে পড়ছে? 1830 খ্রিস্টাব্দে কে করেন না, আলেকজান্ডার কি, আলেকজান্ডার ডাফ। তাহলে ইনি প্রতিষ্ঠা করছেন কি, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। তারপরে কলকাতা সংস্কৃত কলেজ, তারপরে কি কলকাতা সংস্কৃত কলেজ, এটা হবে কি হবে 1824 খ্রিস্টাব্দে হেম্যান হোরাস উইলিয়ামের নেতৃত্বে। কি বললাম তাহলে, সংস্কৃত কলেজ 1824 খ্রিস্টাব্দে কলকাতায় হেম্যান হোরাস উইলিয়াম। তাহলে আমরা প্রথম প্রশ্ন কি জানলাম, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে, 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ। ইতিহাসটা শুধুমাত্র আমাদের এই যে এইটের জন্য পড়ছি, এইটি শেষ হয়ে যাবে তা নয়, কিন্তু আমরা পরবর্তী জীবনে যখন কম্পিটিটিভ এক্সাম দেবো, চাকরি পরীক্ষা দেবো, সেখানে কিন্তু ইতিহাস একটা বড় আকারের প্রশ্ন আছে ইতিহাস থেকে। তো এইগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুব উপযোগী, এটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে। আর আমরা কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব, দেখা যাক আর কি কি শর্ট কোশ্চেন রয়েছে। ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে। ক্লাসগুলো এখানে তোমরা কন্টিনিউ পাবে, আমার ক্লাসগুলো পার্ট করে ভাগ করা রয়েছে। আমরা যেমন দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 দিয়েছিলাম, আজকে পার্ট 2 আপলোড করব। তো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি, হিন্দু কলেজ পরীক্ষায় পড়ে যে হিন্দু কলেজ কবে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা নিশ্চয়ই জানো, কি জানো তো, হিন্দু কলেজ 1817 কত খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে। কারা কারা মনে আছে? ডেভিড হেয়ারের নাম, হাইডিস্টের নাম মনে আছে? এডওয়ার্ড হাইডিস্ট আর হচ্ছে ডেভিড হেয়ার। কে কে? ডেভিড হেয়ার ও এডওয়ার্ড হাইডিস্ট। এডওয়ার্ড হাইডিস্ট। তাহলে হিন্দু কলেজটা পরীক্ষায় পড়ে। এরপরে আমরা জানবো যেটা, যে রাজা রামমোহন রায় কবে কাকে কি জন্য একটি চিঠি প্রেরণ করেছিলেন বা চিঠি দিয়েছিলেন? চিঠি প্রেরণ করেছিলেন, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক তো? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সেখানে পড়েছিলাম না, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মনে আছে? যে 1813 খ্রিস্টাব্দের একটা সনদ আইন পাস হয়েছিল। এই সনদ আইনে কি বলা হয়েছে, যে ভারতীয় শিক্ষা খাতে প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, কিন্তু সেই 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় করা হবে নাকি প্রাচ্য শিক্ষা খাতে, সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এবার প্রাচ্যবাদীরা বলছে যে 1 লক্ষ টাকা আমাদের খাতে ব্যয় করা হবে, পাশ্চাত্যবাদীরা বলছে আমাদের খাতে। এই নিয়ে দ্বন্দ্বটাকে বলা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। এই সময় রাজা রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে একটা চিঠি লিখছেন। সেই চিঠিতে কি বলছেন তিনি বলছেন এই 1 লক্ষ টাকা যাতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায়
ব্যয় করা হয়। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু বারবারে পরীক্ষায় পড়ে। তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব, যে একজন ব্যক্তি যিনি ঘোষণা করেছিলেন যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হয়ে উঠলে সে সরকারি চাকরির যোগ্য হবে না, সে ব্যক্তিকে কবে ঘোষণা করেছিলেন মনে আছে তোমাদের? 1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ। তোমাদের বইতে হার্ডিঞ্জের নাম নেই, এটা কালেক্ট করে নিবে। হার্ডিঞ্জ কি ঘোষণা করছেন না, তিনি ঘোষণা করছেন যে শিক্ষা খাতে যদি তোমরা চাকরি করতে হয় তাহলে চাকরির ক্ষেত্রে কি করতে হবে না, ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক, নাহলে তুমি চাকরির যোগ্য হবে না। আর আমরা শেষ প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শেষ করব। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, যে বেথুন কলেজ, বেথুন তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, বেথুন কলেজে, বেথুন কলেজ সম্ভবত, আচ্ছা হোক আমি দেখে নিচ্ছি একবার। আচ্ছা বেথুন স্কুল, সরি কলেজ নয় স্কুল, কোশ্চেনটা হচ্ছে বেথুন স্কুল। এই বেথুন স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন তোমরা জানো, তাই বলো? 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, পরবর্তীতে যদি কলেজ হয়েছে, এখন এটার নাম হয়েছে, প্রথমে ছিল ড্রিঙ্ক ওয়াটার বেথুনের প্রতিষ্ঠা করেছেন কি, বেথুন স্কুল। তো আমরা এই ভিডিওতে আলোচনা করেছি যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশাপাশি তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, কে কেন কবে কি উদ্দেশ্যে কি করেছিল আমরা আলোচনা করেছি, এবং পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং প্রতিটা ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও একটা ভিডিও করবো। তোমাদের আগ্রহ থাকলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং আমার ভিডিওকে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।